প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যোগীরকান্দা একে মোস্তাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, এটাই কামনা করি। তোমাদের লেখাপড়াকে আরেকটু বেগবান করার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা চ্যাপ্টারের একটি অঙ্ক করার চেষ্টা করব এবং এই অধ্যায়ের যে মৌলিক দিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা কোনো একটা অঙ্ক সমাধানের পূর্বে আমাদের যে বিষয়গুলো সঠিকভাবে জানা প্রয়োজন সেগুলো ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব তল, উন্নতি কোণ, অবনতি কোণ, একান্তর কোণ। এছাড়া আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো ছিল তার ভিতর তিনটা বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ আমাদের: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এছাড়া আমরা শিখব কিভাবে 30 ডিগ্রি, 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের আনুমানিক সঠিক চিত্র অঙ্কন করা যায়। আসো আমরা একে একে প্রত্যেকটা দেখার পরে আমরা একটা অঙ্কের সমাধান করার চেষ্টা করব। প্রথমে যদি আমি বলি ভূরেখা। ভূরেখা কি? ভূমির সমতলে যে কোনো রেখাকে আমরা ভূরেখা বলি। যদি মনে করো এটা একটা ভূমি সমতল বা ভূমির তল, তাহলে এ তলের উপর যে কোনো রেখা, সেটা এ রেখা হতে পারে, এভাবে হতে পারে, অথবা এভাবে হতে পারে, যে কোনো রেখাকেই আমরা বলতে পারি ভূরেখা। তার মানে ভূমির তলের উপর অবস্থিত যে কোনো রেখাকে আমরা বলবো ভূরেখা। এবার আসো ঊর্ধ্বরেখা কাকে বলে। ঊর্ধ্বরেখা ভূরেখার উপর যে কোনো বিন্দুতে, আমার এ বিন্দুতে হতে পারে, এ বিন্দুতে হতে পারে, অথবা এ বিন্দুতে হতে পারে, যে ভূরেখার উপর যে কোনো বিন্দুতে অবস্থিত অপর একটি রেখা যদি ভূরেখার সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, অর্থাৎ উলম্বভাবে থাকে, তাহলে তাকে বলবো আমরা ঊর্ধ্বরেখা। মনে করো এই বিন্দুতে এই একটা রেখা আছে যেটা ভূরেখার সাথে উলম্বভাবে আছে, তাহলে ভূরেখা এবং এই রেখাটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি আছে। তাহলে আমরা এই রেখাটাকে বলতে পারবো এটা হচ্ছে ঊর্ধ্বরেখা। এরপর যদি আমরা দেখার চেষ্টা করি উলম্ব তল। উলম্ব তল কি? তাহলে আমরা ভূরেখা পেয়েছি, ঊর্ধ্বরেখা পেয়েছি। তাহলে ভূরেখা এবং ঊর্ধ্বরেখা যে তলে অবস্থিত, আমরা যদি এখানে একটা তল কল্পনা করি, তাহলে ভূরেখা এবং ঊর্ধ্বরেখা দুইটা যে তলে অবস্থিত তাকে আমরা বলবো উলম্ব তল। এবার যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে উন্নতি কোণ কি। উন্নতি কোণ আমরা কিছুক্ষণ আগেই দেখেছি ভূরেখা। ভূরেখা বা ভূরেখার সমান্তরাল কোনো সরলরেখার উপরের কোনো বিন্দু এই ভূরেখা অথবা ভূরেখার সমান্তরাল কোনো রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো উন্নতি কোণ। মনে করি এটি একটি ভূমির সমান্তরাল সরলরেখা, ধরো এ বি, এবং পি ভূমির সমান্তরাল সরলরেখার উপরের কোনো একটা বিন্দু। তাহলে এই পি বিন্দু ভূমির সমতলের উপর অথবা ভূমির সমতলের সমান্তরাল সরলরেখার উপর যে কোণ উৎপন্ন করবে তাকেই আমরা বলতে পারি উন্নতি কোণ। তাহলে এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে, আমরা একটু যদি নাম দেওয়ার চেষ্টা করি, পি, মনে করো সি, পিসিবি, তাহলে এই পিসিবি কোণটাকেই আমরা বলতে পারবো উন্নতি কোণ। আমি যদি আরো একটু ক্লিয়ার করে বলি, ভূতল অথবা ভূমির সমান্তরাল কোনো সরলরেখার উপরের কোনো বিন্দু ভূরেখা অথবা
ভূমির সমান্তরাল সরলরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা উন্নতি কোণ বলি। তাহলে অবনতি কোণ একইভাবে আমরা বলতে পারি ভূতলের সমান্তরাল কোনো সরলরেখার নিচের কোনো বিন্দু ওই রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। যেমন আমি যদি এই রেখাটাকে ভূমির সমান্তরাল কোনো সরলরেখা কল্পনা করি, যার নিচের একটি বিন্দু আছে, মনে করি পি, তাহলে এই পি বিন্দুটি এই ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে, আমি যদি একটি কোণ অঙ্কন করি, যে কোণ উৎপন্ন করবে তাকে বলে অবনতি কোণ। এখানে যদি আমি একটু নামকরণ করি পি বি সি, তাহলে এই পি বি সি কোণ, এই কোণটাকে আমরা বলবো অবনতি কোণ। অর্থাৎ ভূমির সমান্তরাল কোনো সরলরেখার নিচের কোনো বিন্দু ওই রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো অবনতি কোণ। আমরা পেলাম অবনতি কোণ। এবার আমরা দেখব যে একান্তর কোণ। একান্তর কোণ নিয়ে আমাদের একটা ভ্রান্ত ধারণাও আছে। একান্তর কোণ যখনই আমরা পাই, আমরা মনে করি যে একান্তর কোণদ্বয় পরস্পর সমান, কিন্তু একান্তর কোণদ্বয় কিন্তু সবসময় যে সমান হবে সেটা নয়। দেখো, আমরা জানি যে দুটি সরলরেখার কে যদি অপর কোনো রেখা দ্বারা ছেদ করা হয়, তাহলে ছেদকের বিপরীত পার্শ্বে উৎপন্ন কোণদ্বয়কে আমরা বলি একান্তর কোণ। এখানে খেয়াল করো, আমি একটা রেখা নিলাম এ বি এবং সিডি, দুইটা রেখা, এ বি একটা রেখা, সিডি একটা রেখা। দুইটি রেখাকে আমি আরেকটি রেখা ধরো পি কিউ দ্বারা ছেদ করলাম, পি কিউ, যা এ বি রেখাকে কোন বিন্দুতে, মনে করি ডি বিন্দুতে, এবং সিডি রেখাকে ই বিন্দুতে এবং সিডি রেখাকে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা কি জানি যে দুটি সরলরেখাকে যদি অপর কোনো সরলরেখা ছেদ করে, তাহলে ছেদকের বিপরীত পার্শ্বে উৎপন্ন কোণদ্বয়কে বলে একান্তর কোণ। এখানে খেয়াল করো, এই কোণটা এবং এর ছেদকের বিপরীত পাশে এই কোণ, এই কোণ দুইটা একান্তর কোণ। কিন্তু যদি একটু চোখ দিয়ে দেখা যায় যে এই কোণ আর এই কোণ কিন্তু সমান নয়। এই দুইটা কোণ যদিও একান্তর কোণ, কিন্তু কোণদ্বয় পরস্পর সমান নয়। কখন কোণদ্বয় সমান? এই সরলরেখা দুটি যদি সমান্তরাল হয়, তার মানে এ বি রেখার সাথে এই সিডি রেখাটা যদি সমান্তরালে থাকতো, তাহলে এই দুই রেখাকে পি কিউ দ্বারা ছেদ করলে, যদি যা এবিকে ই ও সিডিকে এফ বিন্দুতে ছেদ করে, তাহলে এই ছেদকের বিপরীত পার্শ্বে যে উৎপন্ন একান্তর কোণ, এই কোণদ্বয় পরস্পর সমান। তাহলে আমরা বুঝতে পারছি যে একান্তর কোণদ্বয় কখন সমান হবে? যদি সরলরেখা দুইটি সমান্তরাল হয় এবং ওই সমান্তরাল সরলরেখাকে যদি কোনো ছেদক ছেদ করে, তাহলে ওই ছেদকের বিপরীত পার্শ্বে উৎপন্ন কোণদ্বয়কে আমরা বলবো একান্তর কোণ। আসো বন্ধুরা, আমরা ত্রিকোণমিতির 6টি অনুপাত পড়েছি, যেখানে ছিল সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। এই 6টি অনুপাতের ভিতর আমাদের এই অধ্যায়ে বিশেষ প্রয়োজন এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। আমরা এই সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো, সাইন থিটা কি ছিল? লম্ব বাই অতিভুজ। কস থিটা ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা লম্ব বাই ভূমি। এই অনুপাতগুলো আমাদেরকে এই অধ্যায়ের অঙ্ক করার জন্য জানাটা খুবই প্রয়োজন, এবং এগুলো মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে। আমরা যদি একটু খেয়াল করি, দেখো যে আমরা যদি বলি
সাগরে লবণ অতি। সাগরে লবণ অতি, দেখো সাগর মানে সাইন থিটা ইকুয়াল টু লবণ মানে লম্ব, অতি দ্বারা আমরা বলতে পারি অতিভুজ। ক্লিয়ার? তাহলে সাগরে লবণ অতি, এর থেকে আমরা পাই সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আবার দেখো কবরে ভূত অতি। কবরে ভূত অতি, দেখো কবর মানে কস থিটা ইকুয়াল ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ। কবরে ভূত অতি, তার মানে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আবার আমরা বলতে পারি টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত, তার মানে টেরা তার মানে ট্যান থিটা ইকুয়াল টু লম্বা মানে লম্ব, আর ভূত থেকে আমরা বলতে পারি ভূমি। তাহলে আমরা যদি এই যে তিনটা একটু ছন্দ আকারে মনে রাখার চেষ্টা করতে পারি, তাহলে আমাদের এই ত্রিকোণমিতিক যে সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটা এর অনুপাতগুলো আমরা সহজেই মনে রাখতে পারবো। তাহলে সাগরের লবণ অতি, তার মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। কবরে ভূত অতি, তার মানে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত, তার মানে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে আমাদের আরেকটি বিষয় যেটা জেনে রাখা দরকার, খেয়াল করো এই অনুপাতগুলো সবগুলোই ছিল কিসের? একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো একটু জানা প্রয়োজন, এই কোণটা ধরো মনে করো এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ। এখন আমি যদি এই সি কোণটাকে থিটা মনে করি, সি কোণটাকে যদি আমি থিটা মনে করি, তাহলে দেখো কোন বাহুকে আমরা কি নাম দেব? তাহলে আমরা জানি সমকোণের বিপরীত বাহু যেটা বি কোণ সমকোণ, তার বিপরীত বাহু এসি। সমকোণের বিপরীত বাহুকে বলি আমরা অতিভুজ। অতিভুজ। আর সূক্ষ্ম কোণ কোনটা ধরছি আমরা? সি কোণ। সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটাকে আমরা ধরব লম্ব। সূক্ষ্ম কোণের বিপরীত বাহু লম্ব। এবং সমকোণ সংলগ্ন যে অপর যে বাহু, সেই বাহু যে বাহুটা আমাদের একমাত্র পড়ে আছে, কোন বাহুটা? বিসি। এই বিসি বাহুকে আমরা বলবো ভূমি। ভূমি। ক্লিয়ার? তাহলে দেখো সি কোণটা সূক্ষ্মকোণ ছিল, সি কোণ সূক্ষ্মকোণ হওয়ায় এ বি বাহুটা হচ্ছে লম্ব, এসি বাহু অতিভুজ এবং বিসি বাহুটা হচ্ছে ভূমি। একই ত্রিভুজ, খেয়াল করো এ বি সি, আমি আবারও একটি ত্রিভুজ এঁকে নিলাম এ বি সি, বি কোণটা সমকোণ। এবার খেয়াল করো যদি আমার বলা থাকে এই কোণটা থিটা, কোণ এ যদি থিটা দেওয়া থাকে, তার মানে এ কোণ সূক্ষ্মকোণ। এবার হিসেবটা কিন্তু আমাদের একটু উল্টে যাবে। দেখো আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু লম্ব, তার মানে বিসি এবার কি লম্ব। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তার মানে সমকোণ বি কোণ, তার বিপরীত বাহু এসি, এসি অতিভুজ। তাহলে পরে থাকলো কে? এ বি। তাহলে এ বি কি হবে? নিশ্চয় ভূমি। তাহলে আমাদের কোনটা কোথায় দেওয়া আছে তার উপর কিন্তু আমাদের ত্রিভুজের ভূমি এবং লম্বটা নির্ভর করে, যে কোথায় আমরা ভূমি পাবো, কোথায় লম্ব পাবো। ক্লিয়ার? এবার আমরা দেখব যে কিভাবে সঠিকভাবে, মোটামুটি সঠিকভাবে আমরা এই কোণগুলো অঙ্কন করতে পারি।
এই অঙ্ক করার সময় আমাদের 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের চিত্র আঁকার প্রয়োজন পড়ে। যাই হোক, তাহলে কিভাবে আমরা এর কোণগুলোর আনুমানিক সঠিক চিত্র অঙ্কন করতে পারি? আমার বললো যে 30 ডিগ্রি একটা কোণ আঁকতে, আমি একটা কোণ আঁকলাম, 30 ডিগ্রি কোণের ত্রিভুজ আঁকলাম। এই কোণের বলে দিলাম এটা 30 ডিগ্রি। এটা যদি আমি পরিমাপ করতে যাই তাহলে আমার সঠিক নেওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। কিন্তু আমি কিভাবে অনুমান করে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রির সঠিক কোণ অঙ্কন করতে পারবো সেই ধারণাটা আমরা এখন নেব। আসো, একটা জিনিস খেয়াল করো, আমরা tan থিটার ধারণা থেকেই আমরা সঠিক কোণটা আঁকতে পারবো বা সঠিক কোণের ত্রিভুজটা অঙ্কন করতে পারবো। যদি একটু খেয়াল করো যে tan 30 ডিগ্রি যদি আমি আঁকতে যাই, tan 30 ডিগ্রির মান আমরা জানি, আমরা নবম অধ্যায়ের 9.2 অনুশীলনীতে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো শিখেছিলাম। tan 30 ডিগ্রির মান কত আমরা জানি, 1/√3। দেখো, ট্যানের অনুপাতটা ছিল কি, লম্ব বাই ভূমি। তার মানে উপরেটা ছিল লম্ব, নিচেরটা ছিল ভূমির অংশ, লম্ব বাই ভূমি। তাহলে এখানে খেয়াল করো, 1-এর চেয়ে √3 যদি করি আমরা, এখানে 1 পয়েন্ট আরও সামথিং আসে। তাহলে লম্বের মান কি, ভূমির থেকে ছোট। লম্বের মান ভূমির থেকে ছোট। তাহলে আমার যদি 30 ডিগ্রি কোণের কোনো ত্রিভুজ অঙ্কন করতে হয়, তাহলে আমি কিভাবে আঁকবো, যে লম্বটা নেব সেই লম্বটার চেয়ে ভূমিটা নেব একটু বড়। জাস্ট এই যদি আমার লম্ব হয়, এই লম্বের চাইতে যদি আমি একটি ভূমি একটু বড় টানি, তাহলে আমাদের এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে ABC ত্রিভুজ, এই সি কোণটা হবে আমাদের 30 ডিগ্রি। একই ধারণা যদি আমরা দেখো, আমার যদি 30 ডিগ্রি না বলে, আমাদের বলতো যে 45 ডিগ্রি কোণের একটা ত্রিভুজ আঁকতে। তাহলে tan 45 ডিগ্রি আমরা জানি এর মান কত, এর মান 1। তার মানে একে আমরা 1/1 আকারে প্রকাশ করতে পারি, যেখানে 1 কি, লম্ব, আর নিচে 1 হচ্ছে ভূমি। দেখো কখন তারা সমান হয়েছে, যখন লম্ব এবং ভূমি দুইটার পরিমাপ যদি সমান থাকে তখন তার মান হয় 1। এক্ষেত্রে লম্ব আর ভূমি সমান বিধায় তার মান কত আসছে, 1 আসছে। তাহলে আমরা যদি যতটুকু লম্ব ঠিক ততটুকু যদি আমরা ভূমি নেই, তাহলে যে ত্রিভুজটা অঙ্কন করতে পারবো আমরা, সেই ত্রিভুজটার সূক্ষ্মকোণটা হবে কত, 45 ডিগ্রি। তাহলে এই ABC ত্রিভুজের সি কোণটা হয়েছে 45 ডিগ্রি। একইভাবে আমরা এই কনসেপ্ট থেকে যদি 60 ডিগ্রি কোণের ধারণাটা নেই, তাহলে কি দাঁড়ায় দেখো, tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান আমরা জানি, tan 60 ডিগ্রি এর মান কত, √3। তার মানে আমরা যদি এভাবে লিখতে পারি √3/1, তার মানে 1 পয়েন্ট সামথিং আছে, আর নিচে 1। তার মানে এবার কি দেখো, লম্ব বাই ভূমি, তার মানে লম্বের মান বড়, ভূমির মান হবে ছোট। তাহলে আমরা যদি একটা লম্বর রেখাটা বড় টানি, ভূমির রেখাটা ছোট টানি, তাহলে যে ত্রিভুজটা গঠিত হয়েছে এই ত্রিভুজের সি কোণটা হবে আমাদের কত, 60 ডিগ্রি। এভাবে আমরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি যে কোনো কোণের ত্রিভুজ অঙ্কন করতে পারবো। এবার আসো, আমরা যে কথাটা আগেই বলছিলাম, আমরা আজকের এই ত্রিকোণমিতিক সূত্রের সাহায্যে
কিভাবে দূরত্ব উচ্চতা নির্ণয়ের অঙ্কগুলো সমাধান করতে পারবো সেটা দেখি। আমরা এখানে একটি সমস্যা রেখেছি। এখানে যে প্রশ্নটা আছে, একটি গাছের উচ্চতা 105 মিটার, গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই এই কনসেপ্টটাকে কিসের সাথে তুলনা করার চেষ্টা করব একটা সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করার জন্য। কি আছে এখানে, একটি গাছের উচ্চতা 105 মিটার। তাহলে খেয়াল করো, আমরা যদি তাহলে গাছটা অবশ্যই লম্বভাবে অবস্থিত, তার মানে ওই যে সমকোণী ত্রিভুজটা আমি কল্পনা করব তার লম্ব রেখাটা হবে কি ওই গাছের উচ্চতা, তার মানে 105 মিটার। কি বলছে দেখো, গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে, তাহলে ভূমি অবশ্যই এই রেখাটা ভূরেখা, কেন গাছের গোড়াটা আছে কোথায়, ভূমিতে। তাহলে এই যে ভূমির যে কোনো বিন্দুতে এই শীর্ষ বিন্দুটা, গাছের শীর্ষ বিন্দুটা কত ডিগ্রি কোণ তৈরি করছে, 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে 60 ডিগ্রি কোণ তৈরি করলে এই ত্রিভুজটা সঠিকভাবে আঁকার জন্য আমার কি করতে হবে, অবশ্যই লম্ব রেখাটা বড় হবে, যেটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি, এবং ভূমির রেখাটা হবে ছোট। তাহলে আমি যদি এই জায়গায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমরা যদি একটু ধরে নেওয়ার চেষ্টা করি যে মনে করি এ বি হচ্ছে গাছের উচ্চতা, আর ভূতলের বি থেকে সি দূরত্বে, মানে বিসি দূরত্বে সি বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ কত, 60 ডিগ্রি, যেটাকে আমরা থিটাও মনে করতে পারি। এবার খেয়াল করো এখানে তাহলে আমরা কি কি পেয়েছি, যে এখানে গাছের উচ্চতা কত, গাছের উচ্চতা AB equal to 105 meters, 105 মিটার। আর আমাদের গাছের শীর্ষের উন্নতি কোণ দেওয়া আছে কত, শীর্ষের উন্নতি কোণটাকে আমি বলতে পারি ACB কোণ। ACB সমান সমান 60 ডিগ্রি, অথবা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আর আমার বের করতে বলছে কি, ভূতলস্থ বিন্দুটির দূরত্ব কোথা থেকে, গাছের গোড়া থেকে। তাহলে এই যে গাছের গোড়া বি থেকে এই যে ভূতলস্থ যে বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কোন বিন্দুতে, সি বিন্দুতে, তার মানে বিসি দূরত্বটা আমার প্রয়োজন, বিসি দূরত্বটা বের করতে বলছে। তাহলে গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব, গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব কত, দূরত্ব বিসি, যেটা আমাদের বের করতে হবে। একটা জিনিস যদি খেয়াল করো, দেখো এখানে প্রতিটা ত্রিকোণমিতিক অনুপাতে কি আছে, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে থিটা, লম্ব, অতিভুজ। আমার যে কোনো দুইটা মান দেওয়া থাকলে আমরা অপর মানটা বের করতে পারি। যেহেতু তিনটা চলক আছে, তাহলে যে কোনো দুইটা চলকের মান যদি দেওয়া থাকে আমরা তৃতীয়টার মান অবশ্যই বের করতে পারি। এখানে দেখো আমাদের বের করতে বলছে বিসি এর দূরত্ব, আর দেওয়া আছে ওই গাছটির উচ্চতা, যেটা আমাদের সমকোণী ত্রিভুজের লম্ব, আর বিসি যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের ভূমি। তার মানে লম্ব আর ভূমি এর ভিতরে একটা সম্পর্ক নিতে হবে আমাদের।
একটা জিনিস খেয়াল রাখতে হবে, যার মান আমাদের বের করতে বলবে আর যার মান দেওয়া থাকবে এদের ভিতর যে সম্পর্ক, সেই সম্পর্কটা যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে আমরা অঙ্ক করতে সক্ষম হব। দেখো যে আমার মান দেওয়া আছে লম্ব এবং মান দরকার হয়েছে ভূমির, তাহলে লম্ব আর ভূমির ভিতর কার সম্পর্ক ছিল? লম্ব আর ভূমির ভিতর সম্পর্ক ছিল ট্যান থিটা, কারণ ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক ধরেছ? তাহলে এটা একটা কি ত্রিভুজ? এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। যাই হোক, আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি হতে, তাহলে এ বি সি হতে আমরা কি পাই? এ বি সি হতে আমরা লিখতে পারি যে ট্যান কোনটা কত? এ সি বি সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত এখানে? এ বি বাই ভূমি কত? বি সি। এবার যদি আমরা একটু মান বসানোর চেষ্টা করি, দেখো তাহলে ট্যান কোন এসিবি, এসিবি এর মান কত? 60 ডিগ্রি ইকুয়াল টু এ বির মান আছে 105 মিটার এবং বিসির মান আমাদের বের করতে হবে। আমরা ট্যান 60 ডিগ্রির মান জানি। ট্যান 60 ডিগ্রির মান কত? ট্যান 60 ডিগ্রির মান √3 ইকুয়াল 105 ডিভাইডেড বাই বিসি। যদি আমরা একটু আর গুণন করলে কি দাঁড়ায়? নিচে যদি 1 ধরি তাহলে √3 বিসি, √3 বিসি ইকুয়াল 105। তাহলে আমরা যদি বিসির মান নির্ণয় করতে চাই তাহলে √3টা পক্ষান্তর করে দিলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি বিসি সমান সমান 105 √3। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে বিসি এর মান বের হয় 60.622 এত মিটার প্রায় বলতে পারি আমরা। আরও কিছু মান আছে কিন্তু আমরা দশমিকের পর 3টে সংখ্যা রাখছি, এর জন্য আমরা প্রায় কথাটা উল্লেখ করতে পারি। তাহলে দেখো আমাদের বিসি এর মান কিন্তু বের হয়ে গেছে। তার মানে গাছের গোড়া থেকে ভূতলস্থ কত মিটার দূরে? তার মানে কত? 60.622 মিটার দূরে সি বিন্দুতে ওই শীর্ষের উন্নতি কোণ হয়েছিল 60 ডিগ্রি। তাহলে আমরা যে কোনো ক্ষেত্রে এই অধ্যায়ের অঙ্কগুলো যদি আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার অনুপাতগুলো জানা থাকে তাহলে এই অঙ্কগুলো সমাধান করতে পারবো। আমরা সবসময় খেয়াল করব যে কার মান দেওয়া আছে আর কার মান আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, এদের ভিতর সম্পর্কটা কি, এটা যদি আমরা বের করতে পারি তাহলে এই অধ্যায়ের সকল অঙ্কের সমাধান আমরা করতে পারবো। আর একটা জিনিস আমরা পূর্বে বলেছিলাম, যেটা মনে রাখতে হবে, কোনটা কোথায় দেওয়া আছে সেই কোণের উপর নির্ভর করবে আমাদের লম্ব এবং ভূমির রেখা কোনটা হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এভাবে এই টাইপের যে অঙ্কগুলো আছে তোমরা বাসায় করার চেষ্টা করবে, তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে বিষয়টা। আজকের এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো এবং নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।